বড় কোনো সংশোধনী ছাড়াই 7,97,000 কোটি টাকার বাজেট পাস। 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ বহাল। সমঝোতা চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশকে আজীবন ভারতের গোলামে পরিণত করার অভিযোগ মির্জা ফখরুলের। জনমনের করুণা আদায়ের চেষ্টায় বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। বেনজিরের স্ত্রী কন্যাদের নামে থাকা ফ্ল্যাট খুলতে ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ আদালতের। মতিউর দম্পতির সম্পদের তথ্য চেয়ে বিভিন্ন দপ্তরে দুদকের চিঠি। বিভিন্ন দাবিতে আজ থেকে কর্মবিরতির ডাক পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের। বন্ধ ক্লাস পরীক্ষাও মন্ত্রণালয়ের কিছুই করার নেই, জানালেন শিক্ষামন্ত্রী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বড় কোনো পরিবর্তন ছাড়াই নির্দিষ্টকরণ বিল পাশের মধ্য দিয়ে সংসদে পাশ হয়েছে 2024-25 অর্থ বছরের বাজেট। দেশের 53তম এই বাজেটের আকার 7,97,000 কোটি টাকা। সমালোচনার মধ্যেও বহাল রাখা হয়েছে 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ, আর ব্যক্তি শ্রেণীর করের সর্বোচ্চ সীমা 25%। গোলাম মইনুল হাসানের রিপোর্ট। পহেলা জুলাই সোমবার থেকে কার্যকর হচ্ছে নতুন বাজেট। বাজেটের আকার 7,97,000 কোটি টাকা। বাজেটে ছোটখাটো দু একটি বিষয় ছাড়া তেমন কোনো বড় সংশোধনী আনা হয়নি। রবিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে পাশ হয় 2024-25 অর্থ বছরের বাজেট। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব নির্দিষ্টকরণ বিল 2024 সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হলো। এটাকে বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যয় নির্বাহ ও উন্নয়ন বরাদ্দের উপর মঞ্জুরি দাবি জানান মন্ত্রীরা। সংক্ষিপ্ত আলোচনা হয় 59টি মঞ্জুরি দাবির উপর। প্রয়োজনীয় সাকুল্য পরিচালন এবং উন্নয়ন ব্যয় নির্বাহ কল্পে। তবে কয়েকজন সংসদ সদস্য ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে ছাঁটাই প্রস্তাব দেন। 38% জ্বালানির দাম মন্ত্রণালয়ের কার্যক্রমের জন্য বৃদ্ধি করা হয়তো প্রয়োজন হবে না, আমি সেটা কমিয়ে অন্তত 10%-এ আনার প্রস্তাব রাখছি। মামলা জট বাড়ছে, লিটিগেন্ট মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা অনুরোধ করব। এই জন্য আমার প্রতীকী একটা এই প্রস্তাব ছাঁটাই প্রস্তাব। এতে যথারীতি আপত্তি দেন মন্ত্রীরা, বলেন বরাদ্দের 1 টাকাও কমানো যাবে না। মাননীয় স্পিকার, আমাকে 2022 কোটি টাকায় দিতে হবে এবং সেই জন্য আমি ওনাদেরকে বলবো যে আপনারা যে ছাঁটাই প্রস্তাব দিয়েছেন সেই ছাঁটাই প্রস্তাবগুলি আমি গ্রহণ করতে পারলাম না এবং আরো আনন্দিত হতাম যদি আপনারা এটা প্রত্যাহার করতেন। মাননীয় সংসদ সদস্যগণ যে প্রস্তাবনাগুলো করেছেন সেগুলোর প্রতি সম্মান রেখেই বলছি, তাদের সেই প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করার জন্য এই ছাঁটাই প্রস্তাব আসলে গ্রহণ করলে সেই বাস্তবায়ন করাটা সম্ভব হবে না। তাই আমি মাননীয় সংসদ সদস্যদের প্রতি অনুরোধ করছি যে আমাদের পক্ষে এই ছাঁটাই প্রস্তাবগুলো গ্রহণ সম্ভব হবে না। পরে অর্থমন্ত্রী উপস্থাপন করেন নির্দিষ্টকরণ বিল 2024। সংযুক্ত তহবিল থেকে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য আনিত বিলটি নির্দিষ্টকরণ বিল 2024 এই মহান সংসদে পাশ করা হোক। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেট উত্তর নৈশভোজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2024-25 অর্থ বছরের বাজেট পাশের পর রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নৈশভোজের আয়োজন করে অর্থ মন্ত্রণালয়। অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, অর্থ বিভাগ, রাজস্ব বিভাগ, বাংলাদেশ ব্যাংক সহ বাজেট প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের কর্মকর্তারা অংশ নেন। এছাড়া বাজেটের সাথে সম্পর্কিত অন্যান্য স্টেক হোল্ডারের সরকারি বেসরকারি প্রতিনিধিরা নৈশভোজে অংশ নেন গণমাধ্যম কর্মীরাও। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের চুক্তিগুলো আওয়ামী লীগের ধারাবাহিক গোলামের নব সংস্করণ। সমঝোতার নামে চুক্তির মাধ্যমে বাংলাদেশকে ভারতের আজীবন গোলামে পরিণত করা হলো বলেও অভিযোগ তার। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতেই গুলশান কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলন। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে চুক্তি করেছেন প্রধানমন্ত্রী। ভারতকে দেয়া রেল করিডোর দেশের জন্য আত্মঘাতী, এতে দেশের কোনো লাভ হবে না।
এসব চুক্তির মাধ্যমে সরকারের ভারত তোষণ নীতি স্পষ্ট। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আশঙ্কা, কানেক্টিভিটির নামে রেল যোগাযোগের যে করিডোর দেয়া হচ্ছে তাতে সার্বভৌমত্ব মারাত্মক হুমকির মুখে পড়বে। ভারত সফরে নেপাল ও ভুটানের ট্রানজিট আদায় করতে পারেননি প্রধানমন্ত্রী। বাংলাদেশের ন্যূনতম স্বার্থ রক্ষা হয়নি। বিএনপি মহাসচিব আরও বলেন, এইসব চুক্তি দেশের কল্যাণে নয়, বরং আওয়ামী লীগের অবৈধভাবে ক্ষমতায় থাকার নাজরানা। এইসব চুক্তি প্রকাশ ও বাতিলের দাবি জানান তিনি। মির্জা ফখরুল বলেন, ৫৪টি অভিন্ন নদীর পানি বন্টন সমস্যার সমাধানে প্রধানমন্ত্রী সফরে কোনো আলোচনা হয়নি। ভারত থেকে তিস্তার পানি আনতে ব্যর্থ সরকার। সংবাদ সম্মেলনে শেখ হাসিনা আরো বলেছেন, বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল ট্রানজিটের ফলে বাংলাদেশের জনগণ উপকৃত হবে, অথচ বিশেষজ্ঞরা রেল করিডোরের ফলে বাংলাদেশের লাভ নিয়ে তারা সংশয় প্রকাশ করেছেন। জানা যায় এই ট্রেন বাংলাদেশের কোনো মানুষ ব্যবহার করতে পারবে না। একতরফাভাবে ভারতকে করিডোর সুবিধা দেওয়ার জন্য এই চুক্তি করা হয়েছে। এতে বাংলাদেশের কোনো লাভ হবে না। তাহলে শেখ হাসিনা কিভাবে দাবি করেন রেল ট্রানজিট বাংলাদেশের মানুষের উপকারে আসবে? এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বেগম খালেদা জিয়া ইস্যুতে আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে উচ্চ আদালতে না গিয়ে বিএনপি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্টের পায়তারা করছে। রবিবার এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন। ওবায়দুল কাদের বলেন, ঐতিহ্যগতভাবে বিএনপি কখনোই আইনের শাসনে বিশ্বাস রাখে না। চিরাচরিতভাবে আইন বিচার ব্যবস্থা, সংবিধান ও গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল নয় এই দল। তবে আওয়ামী লীগ দেশের সংবিধান ও আইনের শাসন বজায় রাখতে প্রতিজ্ঞাবদ্ধ। সাফ জানিয়ে দেন, কোন প্রকার বেআইনি, অযাচিত, অযৌক্তিক দাবি কোনো গণতান্ত্রিক সরকার মানতে পারে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা অতীতের মতো আন্দোলনের নামে যে কোনো সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দেন। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুজব ছড়িয়ে বিএনপি জনগণকে উস্কানি দিচ্ছে। আন্দোলনে ব্যর্থ হয়ে জনগণের কাছ থেকে করুণা আদায়ের চেষ্টা চালাচ্ছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের স্ত্রী ও কন্যাদের নামে থাকা গুলশানের 4টি ফ্ল্যাটের তালা খুলতে ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার এই আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ শামস জগলুল হোসেন। এর আগে গত 6 জুন গুলশানে বেনজিরের এই 4টি ফ্ল্যাট সহ অন্যান্য সম্পত্তি দেখভালে তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ দেয় আদালত। দুদকের সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের পরিচালক মোহাম্মদ মঞ্জুর মোর্শেদকে দায়িত্ব দেওয়া হয়। তবে ফ্ল্যাটটি পরিদর্শনকালে তিনি সেগুলো তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। সংশ্লিষ্ট ফ্ল্যাটগুলোতে অভিযোগ, সংশ্লিষ্ট ব্যক্তির অনুপস্থিতিতে বিনা বাধায় ফ্ল্যাটের রিসিভারের প্রবেশ, মালামালের ইনভেন্টরি ও স্পেসের পরিমাণ পূর্বক ভাড়া নির্ধারণ করার বিষয়ে সদয় আদেশ চেয়ে আবেদন করেন দুদক পরিচালক। পরে দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ বিষয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত ফ্ল্যাটে প্রবেশে একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট নিয়োগ করেন। তার উপস্থিতিতে ফ্ল্যাটে প্রবেশ করবে 4টি ফ্ল্যাটের দেখভালে নিয়োজিত থাকা দুদক কর্মকর্তা। ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর এর সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের সম্পদের তথ্য চেয়ে সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সম্পদের তথ্য চেয়ে এনবিআর, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, বিএফআইইউ নিবন্ধন অধিদপ্তর, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এবং যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরে চিঠি দেয় দুদক। 15 লাখ টাকায় উচ্চবংশীয় ছাগল কেনাকে কেন্দ্র করে ঈদের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন মুশফিকুর রহমান ওরফে ইফাত। এরপর থেকে তার বিলাসী জীবনযাপনের নানা তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়। এই ছাগল কাণ্ডের জের ধরেই আলোচনায় আসেন ইফাতের বাবা, সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমান। তখন মতিউর ও তার পরিবারের সদস্যদের বিপুল সম্পদের তথ্য সামনে আসতে শুরু করে। দুদক অনুসন্ধান শুরুর পর 25 জুন মতিউর ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাব, মুঠোফোনে আর্থিক সেবার হিসাব ও বিও হিসাব জব্দের নির্দেশ দেয় বিএফআইইউ। এর আগে গত 24 জুন তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করে দুদক। আদালত সেই আবেদন মঞ্জুর করেন। এদিকে মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজ বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে আদালতে আবেদন করেছেন। সমন্বয়হীনতা ও জবাবদিহিতার অভাবে বিদ্যুৎ জ্বালানি খাতে ব্যয় বেড়েছে সরকারের, আর তা আদায়ে বাড়তি বিলের বোঝা চাপানো হচ্ছে ভোক্তাদের উপর। ভোক্তা অধিকার সংগঠন ক্যাব আয়োজিত নাগরিক সংলাপে এমন অভিযোগ বিশিষ্টজনদের। বিদ্যুৎ জ্বালানি ব্যবহারে বৈষম্য দূর ও খরচ কমাতে জ্বালানি সরবরাহ বৃদ্ধি, যৌক্তিক মূল্য নির্ধারণ ও যুক্তিসঙ্গত নীতি কৌশল গ্রহণের দাবি উঠে আসে নাগরিক সংলাপে।
রিপোর্ট রিশান নাসরুল্লাহর। দেশে বিদ্যুৎ জ্বালানি ব্যবহারের বেসরকারি হিসাব বলছে একটি পরিবারে প্রতি মাসে কমপক্ষে 35 কেজি এলপিজি সিলিন্ডার এবং 120 ইউনিট বিদ্যুতের প্রয়োজন। কিন্তু গত এক দশকে কয়েক দফায় দাম বৃদ্ধির কারণে বিদ্যুৎ জ্বালানি ব্যবহারের খরচ বেড়েই চলছে। রবিবার ক্যাব আয়োজিত নাগরিক সংলাপে এসব তথ্য তুলে ধরে বক্তারা বলেন, কোনো ধরনের জবাবদিহিতা না থাকায় লোকসান কমানোর নামে বাড়তি অর্থ নেওয়া হচ্ছে গ্রাহকদের কাছ থেকে। দামটা ক্রমাগত বাড়ানো হচ্ছে, বাড়ানোর নীতিটার ক্ষেত্রে কোনো ন্যায্যতা এবং স্বচ্ছতা নেই। ন্যায্যতা এবং স্বচ্ছতা হয় কখন? যখন দামটা কেন বাড়ছে এটা ট্রান্সপারেন্ট থাকে এবং যারা দামটা বাড়ায় তারা জবাবদিহি করতে বাধ্য থাকে যে এই কারণে আমরা দামটা বাড়াচ্ছি। এই যে সিস্টেম লসের নামে অদক্ষতা দূরীকরণ অথবা চৌর্যবৃত্তির চুরির নামে জ্বালানি তেলের বিভিন্ন রকম চৌর্যবৃত্তিকে যৌক্তিকভাবে আত্মীকরণ, সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর এখনো কর্মকৌশল কিন্তু আমরা দেখি নাই। সেমিনারে বলা হয়, দেশে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, বরং চাহিদা সামাল দিতে বেশি দামে এলএনজি আমদানি করছে সরকার, যেটি রাষ্ট্রের জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। বরাবর বলে আসছি, বাংলাদেশের মতো দেশে গ্যাসের আধিক্য আছে, মাটির তলে যথেষ্ট পরিমাণ গ্যাস আছে। এটাকে তুলে নেওয়া যে ব্যবস্থাপনা, সেটা যদি সঠিকভাবে করা হতো তাহলে নাইজেরিয়া বলেন বা যুক্তরাষ্ট্রের গালফ কোস্টের মতো বলেন, যে সমস্ত জায়গা যেখানে গ্যাস প্রচুর, সেই ধরনের জায়গার মতোই বাংলাদেশ একটা জায়গা হতে পারত। নিজস্ব গ্যাসের এই ভান্ডারটাকে উন্মোচন করার জন্য যে কাজটা করা দরকার সেটা আমরা করলাম না। আমরা চলে গেলাম শহর এবং অতি হালকা একটা সিঁড়ি দিয়ে সহজভাবে চলে গেলাম এলএনজি আমদানিতে, কিন্তু ভাগটা নিয়ে আসলাম অর্থনৈতিকভাবে। প্রপার প্ল্যানিং কনসিস্টেন্ট উইথ ক্যাপাবিলিটি, আমাদের যা ডিমান্ড, আমাদের যা চাহিদা, সেটার সাথে ম্যানেজ রাখতে হবে। হ্যাঁ, এবং প্রপার প্ল্যানিং করতে হবে। প্ল্যানিং মানে কি? পাওয়ার প্ল্যান্ট, ফিউল সাপ্লাই, ডিস্ট্রিবিউশন, ট্রান্সমিশন, এভরিথিং ধরে আমাকে প্ল্যানিং করতে হবে। আমি অনেকটা মানব দেহের রক্ত সঞ্চালন প্রক্রিয়ার সমতুল্য মনে করি। জ্বালানি উৎপাদন, সরবরাহ, মূল্য নির্ধারণ এসব যদি সঠিক না হয় তাহলে কিন্তু অর্থনীতিও থুবড়ে পড়বে, জনমানুষের জীবনমানের উন্নয়নও হবে না। বিদ্যুৎ উৎপাদনে কয়লাভিত্তিক প্রকল্প কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির উৎস বাড়ানোর পরামর্শ দেন বক্তারা। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। আজ থেকে কার্যকর হচ্ছে পানির নতুন দাম। মূল্যস্ফীতির সমন্বয় করতে শতকরা 10% হারে ঢাকা ওয়াসার পানির এই বাড়তি দাম দাবি ঢাকা ওয়াসার। এ নিয়ে 16 বছরে 16 বার পানির দাম বাড়ালো ঢাকা ওয়াসা। এদিকে ভোক্তাদের সংগঠন ক্যাব মনে করে, দুর্নীতি, অনিয়ম আর অপচয় রোধ করা গেলে পানির মূল্য বাড়ানোর দরকার হতো না। গালমান শফি রিপোর্ট। গত 29 মে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে পানির দাম বাড়ানোর ঘোষণা দেয় ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ। আবাসিক গ্রাহকদের জন্য প্রতি 1000 লিটার পানির দাম ঠিক করা হয়েছে 16 টাকা 70 পয়সা, যা বর্তমানে 15 টাকা 18 পয়সা। আর বাণিজ্যিক গ্রাহকদের জন্য করা হয়েছে 46 টাকা 20 পয়সা, যা এখন 42 টাকা। ওয়াসার পানিতে দুর্গন্ধ, সরবরাহ অপর্যাপ্ত, এরপরও দাম বাড়ানো ঠিক হয়নি বলে মনে করেন রাজধানীবাসী। আমরা সাধারণত পানি, পরিষ্কার বিশুদ্ধ পানি পাই, পানি থাকে না, পানি থাকলেও সব সময় পাওয়া যায় না। দ্রব্যমূল্য সবকিছুই এত ঊর্ধ্বগামী এবং এটার সাথে আসলে মানিয়ে নেওয়া এখন আমাদের জন্য খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে। পানির বিলটার ব্যাপারেও সরকারের আসলে আমরা একটু দৃষ্টি আকর্ষণ করছি, যাতে করে আমাদের মধ্যবিত্ত পরিবারদের কথা চিন্তা করে হলেও জিনিসটাকে সেটেলড রাখা যায় কিনা। পানির দাম বৃদ্ধি অযৌক্তিক দাবি করছে ভোক্তাদের সংগঠন ক্যাব। দাম বাড়িয়ে গ্রাহকের উপর আরো চাপ বাড়ানো হয়েছে বলে মনে করেন সংগঠনটির নেতারা। পানির দাম যদি বৃদ্ধি পায় তাহলে আলটিমেটলি ঘুরে কিন্তু পণ্যের দাম বৃদ্ধি পাবে, পণ্যের দাম বৃদ্ধি পেলে বাজারে এটা মূল্য বৃদ্ধি পাবে। এতে ভোক্তারা এমনিতেই কষ্টে আছে, ভোক্তাদের কষ্ট আরো পাবে। অপচয়, দুর্নীতি এবং যে তারা যে অপকর্মগুলি যেখানে হচ্ছে আর কি, যদি এগুলি যদি বন্ধ করা যায় আর কি, তাহলে দেখা যাবে যে পানির দাম কোনোভাবে বাড়াইবার কোনো প্রয়োজন হবে না। তারাই বলবে যে পানির দাম বাড়াইবার কোনো প্রয়োজন নাই। ওয়াসা কর্তৃপক্ষের দাবি 2021 সালের পর পানির দাম সমন্বয় হয়নি। মূল্যস্ফীতি আমাকে বাধ্য করছে আমার এটা স্ফীত করার।
মূল্যস্ফীতি যদি নেগেটিভ হতো আমি পানির দাম কমাতাম, বুঝতে পারছেন? তার মানে ডিসিশনটা কিন্তু আমি নিতে বাধ্য হচ্ছি ফর ইনফ্লেশন বা মূল্যস্ফীতির কারণে। এই জন্য আমরা বলছি যে ওইটার সাথে সমন্বয় করার জন্যই আমরা এটা করছি। এটাকে আমরা মূল্য বৃদ্ধি বলছি না, এটা মূল্য সমন্বয়ের কথা বলছি। ওয়াসার বোতলজাত পানি, শান্তি এবং ওয়াটার এটিএম বা অটোমেটেড টেলার মেশিনে সরবরাহ করা পানির দাম বাড়ানো হয়নি বলে জানান ওয়াসার ওই কর্মকর্তা। গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। সার্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে আজ থেকে অনির্দিষ্টকালে কর্মবিরতির ডাক দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ সময় বন্ধ থাকবে ক্লাস পরীক্ষাও। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন ও কার্জন হল পরীক্ষা কেন্দ্রে আগামীকালের পরীক্ষা স্থগিত করা হয়েছে। রবিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কর্মসূচির কথা জানান শিক্ষক নেতারা। পাশাপাশি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত অনুষ্ঠান বয়কটেরও ঘোষণা দেন তারা। শিক্ষকরা বলেন, এই পেনশন স্কিম বাস্তবায়ন হলে নতুন যোগদান করা শিক্ষকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। ফলে শিক্ষকতা পেশায় আসতে মেধাবীরা আগ্রহী হবেন না। সেই সাথে এতদিন ধরে কর্মসূচি পালন করলেও এখনো সরকারের পক্ষ থেকে কেউ তাদের সঙ্গে যোগাযোগ করেনি। শিক্ষকদের অভিযোগ আলোচনা না করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অবস্থায় বাধ্য হয়ে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে বলে জানান শিক্ষক নেতারা। প্রত্যয় স্কিম প্রত্যাহার, আমাদের স্বতন্ত্র বেতন স্কেল এবং আমাদের শিক্ষকদেরকে সুপার গ্রেড, যেটা 2015 সালে জাতীয় বেতন স্কেলে আমাদের সুপার গ্রেড দেওয়ার কথা ছিল, সেই সুপার গ্রেডটি আমরা অদ্যাবধি পাই নাই। এই তিনটি দাবি নিয়েই আমরা অনড় অবস্থানে আছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এদিকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করলেও পেনশন স্কিমে যুক্ত হওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কিছুই করতে পারবে না, কারণ পেনশন স্কিম সরকারের পলিসি। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউশনে এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। তবে মন্ত্রণালয় এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার ব্যবস্থা করতে পারে বলে জানান। কাল সোমবার থেকে শিক্ষকদের কর্মবিরতির ঘোষণার বিষয়ে তিনি বলেন, পরিস্থিতি দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 1 জুলাই থেকে পেনশন স্কিমে বাধ্যতামূলক যুক্ত হওয়ার বিষয়টি শুধু বিশ্ববিদ্যালয়ের জন্যই নয়, সব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য বলে জানান। মন্ত্রী আরো বলেন, বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও প্রথম দিনের পরীক্ষা ভালোভাবেই সম্পন্ন হয়েছে, তেমন কোনো সমস্যা হয়নি। কিন্তু সিদ্ধান্তটি আসলে শিক্ষা মন্ত্রণালয়ের নয়। এই সিদ্ধান্তটি অর্থ মন্ত্রণালয়ের সংক্রান্ত এবং সরকারের যে সার্বিক পলিসি ডিসিশন সেটির একটি অংশ। এটা আসলে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে এই সিদ্ধান্ত পরিবর্তন বা এই সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে কোনো মন্তব্য করা সম্ভব নয়, কারণ স্বায়ত্তশাসিত সকল প্রতিষ্ঠানের জন্য সেটি প্রযোজ্য। তবে যেহেতু বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আলাদাভাবে বিবেচনার জন্য একটি আলোচনা এসেছে, সেটা আমরা যথাযথ কর্তৃপক্ষের সাথে আলোচনায় উপস্থাপন করতে পারি। প্রতিকূল আবহাওয়ায় ভোগান্তিতে শেষ হল এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা। জলাবদ্ধতার কারণে কোনো কেন্দ্রে পরীক্ষা শুরু হতে দেরি হয়ে থাকলে সেই কেন্দ্রের সময় সমন্বয়ের কথা আগেই জানিয়ে রাখে শিক্ষা বোর্ড। সেই সাথে বর্ষায় শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে আগামী বছর এইচএসসি পরীক্ষা এপ্রিলে হবে বলেও জানানো হয়েছে। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। বৃষ্টিসহ প্রতিকূল আবহাওয়ার মধ্যে শুরু হয়েছে এবারের এইচএসসি পরীক্ষা। 8টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এবার 60 জেলায় একযোগে পরীক্ষা হচ্ছে। সিলেট বিভাগের 4 জেলায় বন্যা পরিস্থিতির কারণে 8 জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত থাকবে। এসব জেলায় পরীক্ষা হবে 9 জুলাই থেকে। আবহাওয়া খারাপ ছিল, আমাদের ছাত্রছাত্রী ছেলেমেয়েরা আসতে একটু বৃষ্টিতে অনেকে ভিজছে, বা যারা 8টার আগে চলে আসলো, যারা ভিজে নাই, আর যারা 8টার পরে আসছে তারা একটু ভিজেছে। তারা যেহেতু বৃষ্টি হচ্ছিল যথেষ্ট হেল্প করেছেন, বাইরে থেকে যতটুকু দেখলাম যথেষ্ট হেল্প করে। বাচ্চারা ভিজে গিয়েছে, এটাই সমস্যা। হঠাৎ করে বৃষ্টির কারণে আমরা ছেলে মেয়েদের নিয়ে আসতে রাস্তায় ভিজে, এমনকি শুধু তাই না, হেঁটেও আসতে হয়েছে অনেক রাস্তা। যেমন আমি কাকরাইল মোড় থেকে এ পর্যন্ত হেঁটে আসছি। বৃষ্টির কারণে বাচ্চাটা হেঁটে এসছে, ও কোনো গাড়ি পায়নি, ছাতা মাথায় দিয়ে হেঁটে আসে, পরে 5 মিনিট পরে হলে ঢুকছে। কর্তৃপক্ষ যারা আছেন তারা যদি এমন বিবেচনা করেন যে ছেলেগুলা তাদের সংশ্লিষ্ট কলেজে পরীক্ষা দিবে, শুধু টিচারদেরকে চেঞ্জ করলে করা যায় কিনা, এভাবে যদি পরীক্ষা নেওয়া যায়, আমার কাছে মনে হয় এতে করে গার্জিয়ানের হয়রানিটা অনেক কম হবে। সব বোর্ড মিলে এবার মোট পরীক্ষার্থী
14,50,790 জন। এর মধ্যে ছাত্র 7,50,218 এবং ছাত্রী 7,05,009 জন। গত বছরের তুলনায় এবার বেড়েছে 91,448 জন পরীক্ষার্থী। এবার মোট কেন্দ্র 2,725টি, মোট শিক্ষা প্রতিষ্ঠান 9,463টি। গত বছরের তুলনায় শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে 294টি এবং কেন্দ্র বেড়েছে 67টি। এদিকে প্রথম দিনের পরীক্ষায় প্রশ্ন তুলনামূলক সহজ হয় খুশি শিক্ষার্থীরা। পরীক্ষা ভালোই হয়েছে ঈশ্বরের আশীর্বাদে, সৃষ্টিকর্তার আশীর্বাদে। তো কেন্দ্রে ঢোকার আগে একটু মনে ভয় ছিল প্রশ্ন কেমন হবে, কিন্তু ঢোকার পরে আসলে প্রশ্ন একটু ইজি ছিল আমাদের জন্য। আমরা একটু আগে বার হচ্ছি, আর্লি বার হওয়ার কারণে সেই সমস্যাটা ফেস করতে পারিনি। যদি একটু ট্রাফিক জ্যামের একটু সমস্যা ছিল, একটু হার্ড হয়েছে। তারপরে যেহেতু রেগুলার পড়াশোনা ছিল এই জন্য এতটা হার্ড লাগছে না। সৃষ্টিকর্তার কি ভাই আসলে ভালো হয়েছে, আর পরীক্ষা ভালো হয়েছে, প্রশ্ন অনেক স্ট্যান্ডার্ড। যে কেমন দিবে না দিবে, এখন হল থেকে বের হলো বললো ভালো হয়েছে, এখন একটু শান্তি লাগতেছে। একটু টেনশনই ছিলাম, বাংলা ছিল তো, বললো ভালো হয়েছে। কোয়েশ্চেন নর্মালি যেরকম হয় ওরকমই, তেমন বেশি কমন বলবো না। পরীক্ষা তবে ভালো হয়েছে। এখন ইনশাল্লাহ ছেলে বললো পরীক্ষা ভালো হয়েছে, এই সূত্রে ভালো লাগতেছে এইটুকু আর কি। জি, পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আমার। অন্যদিকে বর্ষায় শিক্ষার্থীদের ভোগান্তি এড়াতে আগামী বছর এইচএসসি পরীক্ষা এপ্রিলে হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক তপন কুমার সরকার। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। রাজশাহী শিক্ষা বোর্ডে এবার 1,38,157 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। নগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও সচিব। রংপুর বিভাগের 204টি পরীক্ষা কেন্দ্রে এবছর পরীক্ষার্থীর সংখ্যা 1,13,420 জন। বরিশাল শিক্ষা বোর্ডে 66,562 জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে। এদিকে ময়মনসিংহের ভালুকায় এইচএসসি পরীক্ষায় অসৎ উপায়ে সহযোগিতা করায় এক শিক্ষক সহ 10 শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। উপজেলার মাহমুদপুর সাহারিয়া সাফায়েত কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী নূর খান। অন্যদিকে কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে 1,12,964 জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এছাড়া খাগড়াছড়িতে অংশ নিয়েছে 7,803 জন পরীক্ষার্থী। মালয়েশিয়া কর্মী পাঠানো কাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে 7 দিনের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হাসান দোলনের হাইকোর্ট বেঞ্চ রবিবার এই নির্দেশ দেন। পূর্ব ঘোষণা অনুযায়ী গেল 31 মে মালয়েশিয়া বিদেশি কর্মী পাঠানোর শেষ দিনে উড়োজাহাজের টিকিট সংকট সহ নানা কারণে যেতে পারেনি প্রায় 17,000 কর্মী, যাদের বিএমইটির ইমিগ্রেশন ক্লিয়ারেন্স সহ যাবতীয় কাগজপত্র পদ্ধতি সম্পন্ন ছিল। এ বিষয়ে পরদিন তদন্ত কমিটি গঠন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক দফার সময় বাড়ানোর পর 24 জুন প্রতিবেদন জমা দেয় কমিটি। তবে তদন্ত প্রতিবেদন সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে। বড় কোনো সংশোধনী ছাড়াই 7,97,000 কোটি টাকার বাজেট পাস। 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ বহাল। সমঝোতা চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশকে আজীবন ভারতের গোলামে পরিণত করার অভিযোগ মির্জা ফখরুলের। জনগণের করুণা আদায়ের চেষ্টায় বিএনপি মন্তব্য বায়তুল কাদের। বেনজিরের স্ত্রী কন্যাদের নামে থাকা ফ্ল্যাট খুলতে ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ আদালতে। মতিউর দম্পতির সম্পদের তথ্য চেয়ে বিভিন্ন দপ্তরে দুদকের চিঠি। বিভিন্ন দাবিতে আজ থেকে কর্মবিরতির ডাক পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের। বন্ধ ক্লাস পরীক্ষাও, মন্ত্রণালয়ের কিছুই করার নেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।